পাহাড়ে জঙ্গলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নিস্তব্ধ দুপুরে দূরে পাহাড় ও জঙ্গল অপূর্ব রহস্যময় দেখাইত। কতবার ভাবিয়াছি একবার গিয়া পাহাড়টা ঘুরিয়া দেখিয়া আসিব, কিন্তু সময় হইয়া ওঠে নাই। শুনিতাম পাহাড় দুর্গম ও বনাকীর্ণ, শঙ্খচূড়, সাপের আড্ডা, বনমোরগ দুষ্প্রাপ্য, বনচন্দ্রমল্লিকা ও বড় বড় ভল্লুক ঝোড় ভর্তি। পাহাড়ের ওপর জল নাই বলিয়া বিশেষত ভীষণ শঙ্খচূড় সাপের ভয়ে এ অঞ্চলের কাঠুরিয়ারাও কখনো ওখানে যায় না। দিকচক্রবালে দীর্ঘ নীল রেখার মতো পরিদৃশ্যমান ওই পাহাড় ও বন দুপুরে, বিকালে, সন্ধ্যায় মনে হতো স্বপ্নহানে। একে তো এদিকের সারা অঞ্চলটাই আজকাল আমার কাছে পুরীর দেশ বলিয়া মনে হয়। এর জ্যোৎস্না, এর বনবনানী, এর নির্জনতা, এর নীরব রহস্য, এর সৌন্দর্য, এর মানুষজন, পাখির ডাক, বনফুল সবই মনে হয় অদ্ভুত। মনে এমন এক গভীর শান্তি ও আনন্দ আনিয়া দেয়, জীবনে তাহা কোথাও পায় নাই। একদিন পাহাড় দেখিব বলিয়া বাহির হইলাম। 9 মাইল ঘোড়ায় গিয়া দুই দিকের শৈলশ্রেণীর মাঝের পথ ধরিয়া চলিতে লাগিলাম। দুই দিকের শৈলশানু বনে ভরা পথের দুই দিকের বিচিত্র ঘন বন ঝোপের ভিতর দিয়া গুড়িপথ আঁকিয়া মাখিয়া চলিয়াছে। কখনো উঁচু নিচু, মাঝে মধ্যে ছোট ছোট পার্বত্য ঝর্ণা উপলাস্ত্রিত পথে বহিয়া চলিয়াছে। বন্য চন্দ্রমল্লিকা ফুটিতে দেখি নাই, কারণ তখন শরৎকাল, চন্দ্রমল্লিকা ফুটিবার সময়ও হয় নাই। কিন্তু কি সহস অজস্র বন্য শেফালি বৃক্ষ বনের সর্বত্র ফুলের খই ছড়াইয়া রাখিয়াছে। বৃক্ষতলে, শিলাখণ্ডে, ঝর্ণার উপলাকীর্ণ তীরে আরও কত কি বিচিত্র বন্যপুষ্প ফুটিয়াছে। বর্ষা শেষে পুষ্পিত সপ্তপর্ণের বন, অর্জুন ও পিয়াল, নানা জাতীয় লতা ও অর্কিডের ফুল, বহু প্রকার পুষ্পের সুগন্ধ একত্র মিলিয়া মৌমাছিদের মতো মানুষকেও নেশায় মাতাল করিয়া তুলিয়াছে। এতদিন এখানে আছি, এ সৌন্দর্যভূমি আমার কাছে অজ্ঞাত ছিল। এখানকার জঙ্গল ও পাহাড়কে দূর হইতে ভয় করিয়া আসিয়াছি। বাঘ আছে, সাপ আছে, ভল্লুকের নাকি লেখা চোকা নেই। এ পর্যন্ত তো একটা ভল্লুক ঝোড় কোথাও দেখিলাম না। লোকে যতটা বাড়াইয়া বলে ততটা নয়। ক্রমে পথটার দুই ধারে বন ঘনাইয়া পথটাকে দুদিক হইতে চাপিয়া ধরিল। বড় বড় গাছের ডালপালা পথের ওপর চন্দ্রাতপের সৃষ্টি করিল। ঘন সন্নিবিষ্ট কালো কালো গাছের গুঁড়ি। সামনে চাহিয়া দেখিলাম পথটা ওপরের দিকে ঠেলিয়া উঠিতেছে। বন আরো কৃষ্ণায়মান। সামনে একটা উত্তুঙ্গ শৈলচূড়া, তাহার অনাবৃত শিখর দেশের অল্প নিচেই যেসব বন্য পাদপ, এত নিচু হইতে সেগুলি দেখাইতেছে যেন ছোট ছোট শেওড়া গাছের ঝোপ। অপূর্ব গম্ভীর শোভা এই জায়গাটার। পথ বাহিয়া পাহাড়ের ওপর অনেক দূরে উঠিলাম। আবার পথটা নামিয়া গড়াইয়া গিয়াছে, কিন্তু দূর নামিয়া আসিয়া একটা পিয়ালতলায় ঘোড়া বাঁধিয়া কিছু দূর নামিয়া আসিয়া একটা পিয়ালতলায় ঘোড়া বাঁধিয়া শিলাখণ্ডে বসিলাম। উদ্দেশ্য শ্রান্ত অশ্বকে কিছুক্ষণ বিশ্রামের অবকাশ দেওয়া। চুপচাপ কতক্ষণ বসিয়া রহিলাম। কাছেই বনের মধ্যে কোথাও একটা ঝর্ণার কলমর্মর সেই শৈলমালা বেষ্টিত বনানীর গভীর নিস্তবতাকে আরও বাড়াইয়াছে। আমার চারিধারে উঁচু উঁচু শৈলচূড়া, আমাদের মাথায় শরতের ঘন নীল আকাশ। কতকাল হইতে এই পাহাড় এই একরকমই আছে। সুদূর অতীতে আর্যরা খাইবার গিরিবর্ত পার হইয়া প্রথম যেদিন পঞ্চনদে প্রবেশ করিয়াছিলেন, সেই বন তখনও এই রকমই ছিল। বুদ্ধদেব বুদ্ধদেব তরুণী পত্নী ও শিশুপুত্রকে ছাড়িয়া যে রাত্রে গোপনে গৃহত্যাগ করেন, সেই অতীত রাত্রিটিকে এই গিরিচূড়া গভীর চন্দ্রালোকে আজকালের মতোই হাসিত। তমসা তীরের পর্ণকুটিতে কবি বাল্মীকি এক মনে রামায়ণ লিখিতে লিখিতে কবে চমকাইয়া উঠিয়া দেখিয়াছিলেন সূর্য অস্তাচল চূড়াবলম্বে তমসার কালো জলে রক্তমেঘ স্তূপের ছায়া আসিয়া পড়িয়াছে। আশ্রম মৃগ আশ্রমে ফিরিতেছে। সেদিনটিতেও পশ্চিম দিগন্তের শেষ রাঙা আলোর এই শৈলচূড়া ঠিক এমনই অনুরঞ্জিত হইয়া আছিল। সেই কতকাল আগে
যেদিন চন্দ্রগুপ্ত প্রথম সিংহাসনে আরোহণ করেন, রাজকন্যা সংযুক্তা যেদিন স্বয়ম্বর সভায় পৃথ্বীরাজের মূর্তির গলায় মাল্য প্রদান করেন, যে দিনটিতে পলাশির যুদ্ধ হইল, সেদিনও ওই শৈলচূড়া বনানী ঠিক এমনি ছিল। তখন কাহারা বাস করিত এইসব জঙ্গলে? অতীত কোনো দিনে এই যেখানে বসিয়া আছি, এখানে ছিল মহাসমুদ্র। প্রাচীন সেই মহাসমুদ্রের ঢেউ আসিয়া আছাড় খাইয়া পড়িত সে যুগের এই বালুময় তীরে। এখন যাহা বিরাট পর্বতে পরিণত হইয়াছে, এই ঘন অরণ্যের মধ্যে বসিয়া অতীত যুগের সেই নীল সমুদ্রের স্বপ্ন দেখিলাম। এই বালুপ্রস্তর শৈলচূড়ায় সেই বিস্তৃত অতীতের মহাসমুদ্র বিক্ষুব্ধ উর্মিমালার চিহ্ন রহিয়াছে, অতি স্পষ্ট চিহ্ন। ভূতত্ত্ববিদের চোখে ধরা পড়ে, মানুষ তখন ছিল না, এ ধরনের গাছপালাও ছিল না। বৈকালের রোদ রাঙা হইয়াছে, শেফালি বনের গন্ধভরা বাতাসে, হেমন্তের হিমের ঈষৎ মেজাজে। এখন আর বিলম্ব করা উচিত হইবে না। সম্মুখে কৃষ্ণা একাদশীর অন্ধকার রাত্রি। আবার ঘোড়া ছুটাইয়া দিলাম। লেখক পরিচিতি। কল্লোল যুগের পরবর্তী 30-এর দশকে যে সমস্ত প্রতিভাবান কথাসাহিত্যিক বিষয় বৈচিত্র্যে এবং উপস্থাপনার গুণে বাংলা গল্প উপন্যাসকে বাংলার সীমিত গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকতার স্তরে উন্নীত করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাদেরই মধ্যে একজন। 1894 খ্রিস্টাব্দের 12ই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়া হালিশহরের কাছে মুরাতিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম। আদি নিবাস বনগ্রাম। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতা মৃণালিনী দেবী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন দৃষ্টির একটা বড় দিক তার প্রকৃতিপ্রীতি, যা এক স্বপ্নময় মুগ্ধতার জীবনের জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। আমাদের পাশে থাকা চিরচেনা পৃথিবীকে লেখক যেন শিশুর চোখের বিস্ময়ে দেখেছেন। গ্রাম বাংলার বৃক্ষপল্লবের শ্যামল সৌন্দর্য, নদীধারার গতিপ্রবাহ গ্রাম পরিবেশের দারিদ্র্যকে যেন আড়াল করে রাখে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস পথের পাঁচালী প্রকাশের সঙ্গে সঙ্গে সুধীজনের দৃষ্টি সেদিকে আবদ্ধ হলো। রবীন্দ্রনাথ বলেছিলেন, সাহিত্যে একটা নতুন জিনিস পাওয়া গেল। তার পরবর্তী উপন্যাসগুলি অপরাজিত, পথের পাঁচালীর উত্তরকাণ্ড, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, ইচ্ছামতি প্রভৃতি। তার কয়েকটি বিখ্যাত ছোট গল্পের সংকলন মেঘমল্লার মৌরিফুল, যাত্রার দল বদল প্রভৃতি। কিশোর পাঠ্য রচনা চাঁদের পাহাড়, হীরামানিক জলে, মরণের ডঙ্কা বাজে প্রভৃতি। এই প্রকৃতিপ্রেমিক সাহিত্যিকের জীবনাবসান ঘটে 1950 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর।